সোনাপুর নামের একটি খুব বড় ও সমৃদ্ধ গ্রাম ছিল। সেখানে অধিকাংশ মানুষ তাদের জীবনে সন্তুষ্ট ও সুখে শান্তিতে বসবাস করত। সেই গ্রামেই একটি সম্মানিত পরিবার থাকত। সেই পরিবারে মোট 4 জন সদস্য ছিল। সেই বাড়ির কর্তা ছিলেন হরিদাস এবং তার স্ত্রীর নাম ছিল মালতী। এই দম্পতির 2 মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল রূপা এবং ছোট মেয়ের নাম ছিল নীলা। ছোট, তুমি প্রতিদিন আমার কালো রং নিয়ে আমাকে কেন তিরস্কার করো? বাইরের মানুষের কথার জন্যই তো আমি আগেই বাড়ি থেকে বের হতে লজ্জা পাই। কিন্তু তুমি তো আমার আপন বোন। তোমার মুখে এমন কথা শুনে আমার আরও বেশি কষ্ট হয়। অন্তত তুমি তো আমাকে বোঝার চেষ্টা করো, আমাকে তিরস্কার করো না। দিদি কালোকে যদি কালো না বলি তাহলে কি তাকে ফর্সা বলবো? আর জানি না মা তোমাকে কি খাইয়ে জন্ম দিয়েছিলেন যে তুমি এত কালো হয়ে জন্মালে। তোমার জন্যই আমার বান্ধবীরাও আমাকে নিয়ে ঠাট্টা করে। লোকেরা তোমাকে কালো বলে ডাকে আর তাদের কথা আমাকে শুনতে হয়। নিজেরই ছোট বোনের মুখে এমন তিরস্কার ভরা কথা শুনে রূপা খুব কষ্ট পেল। সে ভেতরে ভেতরে গভীর দুঃখ ও যন্ত্রণা অনুভব করতে লাগল। এখন তো তোমাকে আমার দিদি বলতে গিয়েও আমার লজ্জা আর সংকোচ লাগে। বুঝতে পারি না আমি এমন কি ভুল করেছি আর শাস্তি আমাকে তোমার ছোট বোন হয়ে পেতে হচ্ছে। নীলার এমন তিক্ত ও হৃদয় বিদারক কথাগুলো রূপাকে ভেতর পর্যন্ত খুবই দুঃখিত করে দিল। সে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। তার চোখে জল এসে গেল। তারপর কিছু না বলে ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে গেল। আরে শুনেছেন? মনে হচ্ছে রূপা আর নীলা আবার ঝগড়া শুরু করেছে। কালো ফর্সা নিয়ে আবার সেই একই তর্ক শুরু হয়ে গেল। আহা ভাগ্যবতী, এখন এই দুজনকে নিয়ে কি করা যায়? এদের তো প্রায় প্রতিদিনই ঝগড়া লেগেই থাকে। চল গিয়ে দেখি শেষ পর্যন্ত এদের মধ্যে কি হচ্ছে আর বিষয়টা এত বাড়ছে কেন। নীলারূপা কোথায় গেছে? আর তুমি তার শ্যামলা রং নিয়ে বারবার তাকে কেন কটু কথা শোনাও? সে তোমার বড় বোন, এই কথাটা বোঝো। মানুষের সৌন্দর্য তার গায়ের রঙে নয়, বরং তার ভালো মন ও আচরণে চেনা যায়। তাই সামনে থেকে এমন কথা আর বলবে না। তার সঙ্গে ভালোবাসা ও সম্মানের সঙ্গে আচরণ করো। মা বাবা আপনারা তো সবসময় সেই শ্যামলা মেয়ের পক্ষই নেন। আমি কি আপনাদের মেয়ে নই? আমার জন্য কি আপনাদের হৃদয়ে সামান্য জায়গা নেই? থাক, আপনাদের কিছু বলারও কোনো লাভ নেই, কারণ আপনারা তো শুধু সেই শ্যামলা মেয়েকেই ভালোবাসেন। আমার অনুভূতির যেন আপনাদের কাছে কোনো মূল্যই নেই। নীলা রাগের মাথায় তার বাবা মায়ের সামনে এসব কথা বলে ফেলল। তারপর রাগে বকবক করতে করতে মনে অসন্তোষ প্রকাশ করতে করতে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। হায় রে ভাগ্য, নীলা জীবটা আজকাল যেন একটু বেশি চলতে শুরু করেছে। নিজের আপন বোনের সঙ্গে প্রতিদিন এভাবে ঝগড়া করা আমার একদমই ভালো লাগে না। শেষ পর্যন্ত তারা তো একই রক্তের 2 বোন। তাদের উচিত একে অপরের সঙ্গে ভালোবাসা ও সম্মানের সঙ্গে থাকা। আমি বুঝতে পারি নাই শ্যামলা রূপা বাবার ওপর এমন কি জাদু করেছে। এখন তো পুরো বাড়িতে আমার সামান্য কদর নেই, যেন আমার কথা আর অনুভূতির কোনো মূল্যই নেই। তার মনে গভীর দুঃখ আর চোখে জল। সে জঙ্গলের দিকে যাওয়া পথের পাশে একটি পুরনো গাছের নিচে গিয়ে মন খারাপ করে বসে পড়ল। রূপা মনে মনে ভাবতে লাগল, জানি না ছোট বোনটা আমাকে এত ঘৃণা কেন করে। যদি ভগবান আমাকে এই পৃথিবীতে শ্যামলা রং নিয়ে পাঠিয়ে থাকেন তাহলে এতে আমার দোষ কোথায়? বাইরের মানুষ তো কটু কথা বলেই, কিন্তু যখন নিজের আপন বোন প্রতিদিন এমন তিরস্কার করেতক্ষণ, তার চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? সত্যিই আপন জনের কথা সবচেয়ে বেশি আঘাত দেয়। রূপা গাছের নিচে দুঃখিত হয়ে একা বসেছিল। তখন সেখান দিয়ে গ্রামের 2 জন যুবক ছেলে যাচ্ছিল। তারা রূপাকে ওই অবস্থায় দেখে থমকে দাঁড়িয়ে গেল এবং অবাক হয়ে তার দিকে তাকাতে লাগল। একজন বলল, আরে বিজয় ভাইয়ে তো সেই হরিদাসের শ্যামলা মেয়ে। একটু ভালো করে দেখো তো, পেছনের গাছের রং আর তার মুখের রং যেন একেবারে একই রকম লাগছে।
দূর থেকে দেখলে তো ঠিক বোঝাই যায় না যে সেখানে কেউ বসে আছে নাকি শুধু গাছের ছায়া। হ্যাঁ অমিত, তোমার কথাই ঠিক। কে জানে এই শ্যামলা মেয়েটাকে কে বিয়ে করবে। এর সঙ্গে যদি যৌতুকে জমি জায়গাও দে, তবুও আমি তো তাকে বিয়ে করতে রাজি নই। ওই দুই ছেলের কথা শুনে রূপা ভেতর থেকে একেবারে ভেঙে পড়ল। তার মুখে দুঃখ আরও গভীর হয়ে গেল। সে সেখানে কিছুই বলল না, চুপচাপ ভারী পায়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল, যেন নিজের দুঃখ গাছেদের নির্জনতায় লুকিয়ে রাখতে চায়। মনে হয় অমিত আমাদের কথাগুলো সত্যিই তার মনে লেগে গেছে। আচ্ছা, এতে আমাদের কি আসে যায়? আমরা তো শুধু সেই কথাই বলেছি যা আমাদের সত্যি মনে হয়েছে। এখন সে যদি শ্যামলা হয় তাতে আমাদেরই বা কি দোষ? চল তাকে থাকতে দাও, এবার এখান থেকে চলি। আরে শুনছ, নীলা তো রূপার শ্যামলা রং নিয়ে সবসময় তার সঙ্গে ঝগড়া করে। সত্যি বলতে কি, আমিও মাঝে মাঝে খুব চিন্তায় পড়ে যাই। এখন তো তার বিয়ের বয়সও ধীরে ধীরে হয়ে আসছে, কিন্তু তাকে বিয়ে করবে কে? পুরো গ্রামের মানুষই তো আগেই তার গায়ের রং নিয়ে তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। এই কথা ভেবেই আমার মন আরও অস্থির হয়ে ওঠে। তোমার কথাই ঠিক মালতী, কিন্তু এখন আমরা আর কি বা করতে পারি? যেমনই হোক, শেষ পর্যন্ত সে তো আমাদের নিজের মেয়ে। আর দেখো, দুই বোন তো এমনিতেই ঝগড়া করতে করতেই রাগের মাথায় তারা বাড়ি থেকে বেরিয়ে গেছে। তুমি বেশি চিন্তা করো না, তারা দুজন এমনই রাগের মাথায় বেরিয়েছে। সন্ধ্যা হওয়ার আগেই তারা ফিরে আসবে। এখন তুমি আরাম করে বসো, আমি রান্নাঘরে গিয়ে আমার কাজ করি। এই কথা বলতে বলতে মালতী একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর চুপচাপ রান্নাঘরে গিয়ে নিজের কাজে লেগে গেল। অন্যদিকে রূপা ভারী ও দুঃখভরা মন নিয়ে চুপচাপ জঙ্গলের দিকে যেতে লাগল। হাঁটতে হাঁটতে সে জঙ্গলের মাঝখানে পৌঁছে গেল এবং থামা ছাড়াই সামনে এগিয়ে চলতে লাগল। এভাবেই হাঁটতে হাঁটতে রূপা আরও গভীর জঙ্গলের ভেতরে চলে যেতে লাগল। হাঁটতে হাঁটতে রূপা জঙ্গলের মাঝখানে একটি ফুলের বাগানে পৌঁছে গেল। সেই বাগানটি দেখতে অত্যন্ত সুন্দর ছিল। চারদিকে রং বেরঙের নানা ধরনের ফুল ফুটেছিল এবং তাদের মিষ্টি সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছিল। মুহূর্তেই দূর হয়ে গেছে। এভাবেই রূপা নিজের সঙ্গে কথা বলতে বলতে বাগানের দিকে একটি ফুল তুলতে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ একটি রহস্যময় কণ্ঠস্বর শোনা গেল। থামো মেয়ে, ওই ফুলগুলোর দিকে আর এগিও না, ওগুলো তোলার চেষ্টা করো না, না হলে তোমাকে বড় শাস্তি ভোগ করতে হবে। আপনি কে, আর আমি কোন ভুলের জন্য শাস্তি পাব? দয়া করে সামনে এসে স্পষ্ট করে বলুন আমার ভুলটা কি। তার কথা শেষ হতেই সামনে থেকে একটি বুড়ি মহিলা ধীরে ধীরে হেঁটে এসে তার সামনে দাঁড়াল। তিনি বললেন, আরে মেয়ে, ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না। আমি তো শুধু এতটাই বলেছিলাম যে এই ফুলগুলো তুললে শাস্তি পেতে হবে, কিন্তু তুমি তো এগুলো তুলোনি, তাই তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা বলো তো মেয়ে, তুমি এই সময়ে এখানে কেন এসেছো? এই জঙ্গলে তো খুব কম মানুষই আসে। আসলে চাচি জি, আপনি তো দেখতেই পাচ্ছেন আমি একটু শ্যামলা, এই কারণেই সবাই আমাকে নিয়ে মজা করে, এমনকি আমার নিজের বোন নীলাও। তাই আমার মন খুবই খারাপ হয়ে গিয়েছিল। এভাবেই হাঁটতে হাঁটতে আমি এখানে এসে পৌঁছেছি। আর এই সুন্দর বাগানটি দেখে আমার মনটা একটু হালকা হয়ে গেল। মেয়ে মানুষের কাজই হলো অন্যকে নিয়ে হাসি ঠাট্টা করা, কিন্তু তাদের থেকে পালিয়ে যাওয়ার চেয়ে সাহস করে তাদের মুখোমুখি হওয়াই ভালো। আর তুমি যে বাগানটা দেখছ, এটা কোনো সাধারণ বাগান নয়, এটা একটা রহস্যময় বাগানারের সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত গল্প। আমি কিছুই বুঝতে পারছি না চাচিজি, আপনি কি রহস্যের কথা বলছেন? আর আপনি এই ঘন জঙ্গলে কি করছেন? দয়া করে একটু বিস্তারিত বলুন। এই কাছেই আমার বাড়ি, চলো আমার সঙ্গে বাড়িতে চলো, সেখানে আরাম করে বসে আমি তোমাকে সব কথা বিস্তারিতভাবে বলবো। সেই কথা শুনে রূপা চুপচাপ তার পেছনে পেছনে হাঁটতে লাগল। তার মনে একটু কৌতূহল ছিল, আবার সামান্য ভয়ও ছিল। চাচি জি, এই বাগানের রহস্যটা কি?
আর কেউ যদি এখানকার ফুল তোলে তাহলে তাকে কি শাস্তি দেওয়া হয়? এই বাগানটি মহারাজা অজিত সিংহ এর পূর্বপুরুষদের সময় থেকে চলে আসছে। এই বাগানের সঙ্গে একটি গভীর রহস্য জড়িয়ে আছে। বলা হয় যদি কেউ এখানকার একটি ফুলও তুলে নেয়া তাহলে প্রাসাদে বসে থাকা রাজা সঙ্গে সঙ্গে তা অনুভব করতে পারেন, মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তাকে খবর দিয়ে দেয়। তারপর রাজা নিজেই সেই অপরাধীকে ডেকে এনে উপযুক্ত শাস্তি দেন। আমি বুঝতে পেরেছি চাচিজি। সঠিক সময়ে আমাকে থামিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। না হলে আমিও বড় শাস্তি পেতাম, কিন্তু আমি একটা কথা জানতে চাই। এখন আমার বয়স হয়ে গেছে, তাই এই বাগানের দায়িত্ব পালন করা আমার পক্ষে আর সহজ নয়। সেই কারণেই রাজা সিদ্ধান্ত নিয়েছেন এই দায়িত্ব অন্য কাউকে দেওয়া হবে। তবে এই বাগানের দেখাশোনা করার জন্য এমন একজন মেয়ের প্রয়োজন যার মন একেবারে পরিষ্কার ও পবিত্র। আর মেয়ে আমার মনে হয় এই কাজের জন্য তুমিই সবচেয়ে যোগ্য। তোমার মন খুবই নির্মল আর তোমার হৃদয় সত্যিই দয়ালু। সেই বৃদ্ধা মহিলার কথা শুনে রূপা অবাক হয়ে যায়। তার মুখে বিস্ময় স্পষ্ট দেখা যায়। একটু তাড়াহুড়ো করা কণ্ঠে সে তাকে বলে, চাচিজি, আমি এই বাগানের দেখাশোনা কিভাবে করব? আমার তো নিজের বাড়ি আছে, আমার মা বাবা আছেন এবং একটি ছোট বোনও আছে। তারা আমাকে এখানে একা থাকতে কখনোই অনুমতি দেবেন না। তাহলে আমি তাদের সবাইকে ছেড়ে এখানে কিভাবে থাকতে পারি? আর তোমার পরিবারের কথা যদি বলো তাহলে সেই চিন্তাও তোমাকে করতে হবে না, কারণ এই বাগান এবং এই দায়িত্ব শুধু একটা সাধারণ দায়িত্ব নয়। এই বাগানের সঙ্গে রাজপরিবারের ইতিহাস জড়িয়ে আছে। যদি মহারাজ প্রতাপ নিজে তোমার পরিবারের সঙ্গে কথা বলেন তাহলে তারা কখনোই এই সুযোগকে অস্বীকার করবেন না, বরং তারা গর্বই বোধ করবেন। এভাবে বলার পর রূপা তার মা বাবাকে সমস্ত কথা বিস্তারিতভাবে বলতে শুরু করল। সে তাদের এটাও জানাল যে এখন থেকে সে সেই বাগানের পাহারা দেবে এবং সেই কারণেই তাকে ওই বয়স্ক মহিলার সঙ্গে সেখানেই থাকতে হবে। সে ধৈর্য ধরে এবং একেবারে পরিষ্কার ভাষায় নিজের সমস্ত কথা তাদের সামনে তুলে ধরল। কিন্তু মেয়ে, আমরা তোকে আমাদের থেকে এভাবে দূরে কিভাবে রাখতে পারি? আর সেই জঙ্গলের বাড়িতে থাকার অনুমতি আমরা কিভাবে দেব? তুই আমাদের মেয়ে, আমরা তোকে খুব ভালোবাসি। তোকে ছাড়া থাকার কথা ভাবলেই আমাদের মন অস্থির হয়ে ওঠে মেয়ে। হ্যাঁ রূপা, তোর বাবাই একেবারে ঠিক বলছেন। আমরা তোকে এভাবে নিজের থেকে দূরে পাঠাতে পারি না। তুই আমাদের চোখের মণি। তোকে ছাড়া থাকার কল্পনাই আমাদের অস্থির করে তোলে। মা বাবা, আমি আপনাদের দুজনের অনুভূতি খুব ভালো করে বুঝি, কিন্তু বাড়িতে থাকলেও আমার জন্যই বাড়ির পরিবেশ অনেক সময় খারাপ হয়ে যায়। ছোট বোনটাও হয়তো আমাকে পছন্দ করে না। আর আমি যখন গ্রামে বের হই তখন মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে। এই শ্যামলা রঙের জন্য কেউ নাকি আমাকে বিয়েও করবে না, এমনটাই সবাই বলে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমাকে এই ভালো কাজটা করার অনুমতি দিন। হয়তো এই সেবার পথেই আমি নিজের পরিচয় আর সম্মান খুঁজে পাব। রূপার এই সমস্ত কথা শুনে হরিদাস এবং মালতী কিছুক্ষণ গভীর চিন্তায় পড়ে গেলেন। তাদের মনে একদিকে চিন্তা ছিল, আবার অন্যদিকে মেয়ের ভবিষ্যৎ নিয়ে দোটানাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা রূপার ইচ্ছা এবং তার সাহসকে বুঝতে পেরে তাকে এই কাজ করার অনুমতি দিলেন। তারা ঠিক করলেন যে পরের দিন সকালে তারা নিজেরাই রূপাকে সেই জঙ্গলে থাকা বয়স্ক মহিলার কাছে পৌঁছে দিয়ে আসবেন, যাতে তারা নিজের চোখে সবকিছু দেখে নিশ্চিন্ত হতে পারেন। এইভাবেই কয়েকদিন কেটে গেল এবং রূপাও পুরো মনোযোগ, নিষ্ঠা ও দায়িত্ব নিয়ে বাগানের পাহারা দেওয়ার কাজ করতে লাগল। সে প্রতিদিন সকালে নতুন উদ্দীপনা নিয়ে সেখানে পৌঁছাত এবং আন্তরিকতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করত। কিন্তু একদিন হঠাৎ তার মনে একটি গভীর এবং অজানা প্রশ্ন জেগে উঠল, যা তাকে ভাবিয়ে তুলল। সে নিজের মনে বলল, আমি এতদিন ধরে এই বাগানের পাহারা দিচ্ছি, কিন্তু আজ পর্যন্ত এর রহস্য সম্পর্কে কিছুই জানতে পারিনি। কেননা আজ একটি ফুল তুলে তার সুগন্ধ অনুভব করি এবং তার ভেতরের রসের এক ফোঁটা চেখে দেখি। আমার তো খুব তৃষ্ণাও লেগেছে। এমন ভাবতে ভাবতে রূপা ধীরে ধীরে সেই ফুলটির দিকে এগিয়ে গেল। সে সাবধানে একটি ফুল তুলল।
তার মনোমুগ্ধকর সুগন্ধ গভীরভাবে অনুভব করল এবং নিজের তৃষ্ণা মেটানোর জন্য তার রসের একটি ছোট্ট ফোঁটা চেখে দেখল। ফুলটির মিষ্টি সুগন্ধ নেওয়া এবং তার রসের এক ফোঁটা পান করার সঙ্গে সঙ্গেই রূপার শ্যামলা রঙে এক আশ্চর্য পরিবর্তন ঘটল। চোখের পলকেই তার রং উজ্জ্বল হয়ে উঠল এবং সে অত্যন্ত ফর্সা ও আকর্ষণীয় হয়ে উঠল। আসলে সেই বাগানের রহস্যই হল, যে ব্যক্তি এই ফুলের সুগন্ধ নেয় এবং তার রসের এক ফোঁটা পান করে, তার মনে যে সত্যিকারের ইচ্ছা জাগে তা অবশ্যই পূর্ণ হয়। রূপা আনন্দে বলে উঠল, আরে, আমি তো ফর্সা হয়ে গেছি, এটা তো কোনো অলৌকিক ঘটনার থেকে কম নয়। হে উপরের ভগবান, আপনাকে আমি হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনি আমার প্রার্থনা শুনেছেন এবং আমার উপর আপনার কৃপা বর্ষণ করেছেন। একদিকে রূপার জীবনে এমন এক আশ্চর্য চমৎকার ঘটনা ঘটল, আর অন্যদিকে মহারাজ প্রতাপ যখনই এর খবর পেলেন তিনি প্রবল রাগে ফেটে পড়লেন এবং তার মুখ ক্রোধে লাল হয়ে উঠল। তিনি বললেন, মন্ত্রী যে বিলম্বে সেই জঙ্গলের রহস্যময় বাগানে যাওয়ার প্রস্তুতি নিন, আর রাজকুমারকেও সঙ্গে যাওয়ার নির্দেশ দিন। কেউ একজন সেই রহস্যময় বাগান থেকে ফুল তুলে নিয়েছে, এটা অত্যন্ত গুরুতর বিষয়। কয়েক ঘণ্টা পরে মহারাজ প্রতাপ তার মন্ত্রী এবং রাজকুমারকে সঙ্গে নিয়ে জঙ্গলের সেই বাড়িতে পৌঁছালেন যেখানে ওই বয়স্ক মহিলা এবং রূপা থাকত। রূপা, তুমি কি সেই বাগান থেকে ফুল তুলেছ, তার সুগন্ধও নিয়েছ এবং তার রসও পান করেছ? যখন আমি তোমাকে এই দায়িত্ব দিয়েছিলাম তখন তোমাকে সবকিছু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তারপরও তুমি এত বড় ভুল করলে কিভাবে? এখন এই ভুলের জন্য তোমাকে বড় শাস্তি পেতে হবে। মহারাজ, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আসলে বাগানের রহস্য জানার কৌতূহল এবং তৃষ্ণা মেটানোর জন্য আমার থেকে এই বড় ভুল হয়ে গেছে। অজান্তেই আমার দ্বারা এই অপরাধ হয়ে গেছে। আমাকে দয়া করে ক্ষমা করে দিন। রূপার এই সমস্ত কথা রাজকুমার খুব মনোযোগ দিয়ে শুনছিলেন এবং রূপার সরলতা ও সত্যবাদিতা তার খুব ভালো লেগে গেল। তখন রাজকুমার বিনয়ের সঙ্গে তার পিতা মহারাজ প্রতাপকে বললেন, পিতাশ্রী, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি রূপাকে কোনো শাস্তি দেবেন না। সে যা করেছে তা অনিচ্ছাকৃতভাবে হয়েছে। আর পিতাশ্রী, আমি এই রাজ্যের রাজকুমার হিসেবে আপনাকে আর একটি অনুরোধ করতে চাই, আমি রূপাকে বিয়ে করতে চাই। সে আমার খুব প্রিয় হয়ে উঠেছে, তাই দয়া করে আমার এই ইচ্ছাকে গ্রহণ করুন। রাজকুমারের এই কথা শুনে মহারাজ বিস্মিত হয়ে গেলেন, কিন্তু তিনি রাজকুমারের কথা অস্বীকার করতে পারলেন না। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন যে রূপার বিয়ে রাজকুমারের সঙ্গেই হবে। এইভাবেই রূপার জীবনের সব দুঃখ কষ্টের অন্ধকার শেষ হয়ে গেল এবং তার জীবনে সুখের নতুন সূচনা হল। তার সততা এবং সত্যবাদিতায় খুশি হয়ে ভাগ্যও তাকে একটি নতুন ও সুখময় জীবন উপহার দিল।